হ্যালো ফ্রেন্ড। তো আজকের ভিডিওতে আমরা কি করব, কোষে দেখি 1.3টা শিখব। কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো কিরকম না, যেরকম আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাতে করছিলাম যে সমীকরণ গঠন করছিলাম এবং তার সমাধান সেরকমভাবে করিনি, কিন্তু এখানে প্রত্যেক কটা অঙ্কের সমাধান করতে হবে। তো দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা কি করব না, যে বাস্তব সমস্যাগুলো রয়েছে তাদের সমাধান করার চেষ্টা করব। আর এখানে সমাধানের আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিটা ব্যবহার করব, যেহেতু আমরা বাকি পদ্ধতিগুলি এখনো জানি না। তো 1.2তে আমরা যে ব্যবহার করেছি উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান, একই পদ্ধতিতে এখানেও আমাদের এই সমীকরণগুলোকে তৈরি করে তাদের সমাধান করব। আর সমীকরণগুলো তৈরি হবে এখানে বাস্তব সমস্যার ভিত্তিতে। ঠিক আছে, এই সমীকরণগুলো আমরা ক্লাস 9-এ দ্বিচল সমীকরণ হিসাবে তৈরি করেছিলাম এক্স এবং ওয়াই এর সাহায্যে, কিন্তু এখানে তা করলে হবে না। এখানে আমরা দ্বিঘাত সমীকরণ করে তার সমাধান করব। ঠিক, তো কোশ্চেনে যাওয়া যাক। প্রথম কোশ্চেনটি বলা হচ্ছে, দেখো, আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু সমাধান প্রসিডিওরটা বলে দিই। তো এই হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের বাস্তব সমস্যা দেওয়া থাকবে এবং সেই বাস্তব সমস্যাগুলিকে আমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করব। ঠিক, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাবো যাতে সেটা নর্মাল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এখানে এ নট ইকুয়ালস টু 0, এই প্যাটার্নটা যেন আমাদের আলটিমেটলি আসে। ঠিক, তো এবার এই সমাধানের জন্য আমাদের একটি সমস্যা দেওয়া থাকবে, যেটা আমরা এক্সারসাইজের প্রবলেমগুলোতে দেখতে পাচ্ছি যে কথায় কিছু অঙ্ক রয়েছে, সেগুলোকে আমাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে, এখানে সমাধানের পদ্ধতিতে আমরা উৎপাদকের বিশ্লেষণও করতে পারি। ঠিক আছে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এবং শ্রীধর আচার্য ব্যবহার করেও করতে পারি, যেহেতু কোনো প্রসেস কোয়েশ্চেনে বলে দেওয়া নেই যে এই উপায়েই এটা সমাধান করতে হবে। ঠিক, তো যে কোনো একটি উপায় আমরা সমাধান করতে পারি, কিন্তু আমরা যেহেতু বাকিগুলো শিখিনি আপাতত, তাই জন্য উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমেই আমরা সমাধানে যাব। বেশ, এখানে সমাধানের পরে দুটো উত্তর বেরোবে স্বভাবতই, দ্বিঘাত সমীকরণ যেহেতু। তো দুটো উত্তর এর মধ্যে ধরো একটা উত্তর আলফা আর একটা উত্তর বিটা, তো এই দুটো উত্তরের মধ্যে সঠিক উত্তর আমাদের নির্বাচন করতে হবে কোশ্চেনের ভিত্তিতে। তো কোশ্চেনে যেরকম বলা থাকবে, ধরো বলা আছে দুটো ধনাত্মক সংখ্যা, তাদের যোগফল এরকম। তো এবার সেখান থেকে উত্তর আসলো, একটা উত্তর আসলো 9 আর একটা উত্তর আসলো -13। এরকম যদি হয়, তো ধনাত্মক সংখ্যা যেহেতু, তাহলে 9টাই হচ্ছে আমার উত্তর, সেখানে 13টাকে উত্তর হিসাবে নেওয়া যাবে না। তো সেই জন্য আমি লাস্ট স্টেপে এখানে লিখেছি যে সঠিক উত্তর নির্বাচন। তাহলে আমাদের প্রসেসটা কীরকম, প্রথমে আমরা সমস্যাটি পড়ব, দ্বিতীয়ত আমরা সেটিকে দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করব, 3 নম্বর আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সেটিকে সমাধান করব, আর চতুর্থ পার্ট হচ্ছে আমাদের উত্তর আসার পর চেক করতে হবে কোনটা সঠিক উত্তর। ঠিক, তো এবার কোশ্চেনে যাওয়া যাক। তো প্রথম কোশ্চেন বলা হচ্ছে, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি হিসেব করে লিখি। তো আমি কোশ্চেনটি এখানে লিখে নিয়েছি। দুটি ধনাত্মক সংখ্যার অন্তর বলছে 3 এবং তাদের বর্গের সমষ্টি 17, তাহলে সংখ্যা দুটি কি হবে। ধনাত্মক সংখ্যা প্রথমটি আমরা ধরে নিতে পারি, যে ধরি প্রথম সংখ্যাটি এক্স। প্রথম ধনাত্মক সংখ্যাটি, বা এখানে এরকম লেখা যেতে পারে যে ক্ষুদ্রতম, ঠিক, ক্ষুদ্রতম সংখ্যাটি এক্স। ঠিক, তাহলে এটা যদি এক্স হয়, এখানে কি বলা আছে দেখো, দুটি সংখ্যার অন্তর 3, তার মানে দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি কত হবে, দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি বা বৃহত্তর সংখ্যাটি, এরকম খুশিভাবে লেখা যায় এটা, তাহলে বৃহত্তর সংখ্যাটি হবে x+3। তো এরকম যদি সংখ্যা দুটো হয়, তবে তাদের অন্তর হবে 3, আর বলা হচ্ছে কি তাদের বর্গের সমষ্টি 117। সুতরাং প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে সংখ্যা দুটির বর্গের যোগফল, তার মানে এক্স আর x+3 এর বর্গের যোগফল 117। খুব সহজ এটাকে সমাধান করা। এখানে অত জটিল কোনো পদ্ধতি থাকবে না যাকে রিপ্লেস করতে হবে, যেরকম আমরা 1.2তে করলাম আগের ভিডিওতে। তো সেরকম কিছু করার দরকার নেই, এখানে ডাইরেক্ট আমরা সহজ উপায়ে সমাধান করতে পারবো। এটাকে a+bতে ভাঙছি, a+b হোল স্কোয়ারে, তাহলে স্কোয়ার প্লাস 2ab মানে 6x প্লাস b স্কোয়ার করলে 9, -117কে পাশে আনছি সমান সমান 0।
তো এখান থেকে আমরা পাবো 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 সমান সমান 0। 117 থেকে 9 বিয়োগ করলে 108 হবে, নেগেটিভ সাইন। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান সমান 0। বা এটাকে যদি এবার আমরা 2টাকে ডান পক্ষে নিয়ে আসি তাহলে সেটা 0/2 হয়ে 0 হয়ে যায়। পরে থাকে x স্কোয়ার, উৎপাদকও ভেঙে দিই, 54কে ভাঙলে হয় 9 × 6 54, 3 আসছে, তাহলে সেটা 9x মাইনাস 6x লেখা যেতে পারে, মাইনাস 54 সমান সমান 0। এখান থেকে x কমন নিলে x প্লাস 9 একটি উৎপাদক, আরেকটি হলো x মাইনাস 6। তো এই পদ্ধতি তোমরা সবাই জানো, এখানে আমি আর কিছু বলছি না। তো দুটো উৎপাদক এই দুটি, তো এখান থেকে হয় x প্লাস 9 0 অথবা x মাইনাস 6 0। এবার দেখো দুটো উত্তর আসবে দ্বিঘাত যেহেতু, তাহলে একটা উত্তর হচ্ছে -9, আরেকটা উত্তর হচ্ছে x ইকুয়ালস টু 6। এবার এই অবধি তো পৌঁছালাম দুটো উত্তরে। এবার আমাদের ডিসিশন নিতে হবে কোনটা ঠিক। যেহেতু আমরা ধরেছি x একটি ধনাত্মক সংখ্যা, সুতরাং x ইকুয়ালস টু 6 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9টা আমরা উত্তর হিসেবে নিতে পারবো না, -9। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, এখানে আমাদের এইভাবে লিখতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নয়, সুতরাং সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি 6, ক্ষুদ্রতর সংখ্যাটি 6 এবং বৃহত্তরটি নয়। বৃহত্তর সংখ্যাটি 9 কি করে বলছি, যে x প্লাস 3 ধরেছিলাম, তাহলে x এর জায়গায় 6 বসালে 6 প্লাস 3 হয়ে 9 হচ্ছে। ঠিক, তো খুব সহজ পদ্ধতি। এখানে খালি কোশ্চেনটা তৈরি করাটাই একটু ডিফিকাল্ট বা ভাবতে হবে, আর প্রসেসটা খুব সোজা। আগের চ্যাপ্টার যারা সবটা করেছো তারা আরামসে এই চ্যাপ্টারে সব সমাধান করে ফেলতে পারবে। ঠিক, খালি সমাধানটা গঠন করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা যাই। বেশ, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার, তবে সেই ত্রিভুজটির উচ্চতা কত হবে? বেশ, এটি করা যাক। আমি কোশ্চেনটি এখানে লিখে নিয়েছি। আচ্ছা, কি বলেছে, আমি এখানে একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, যেহেতু এটা ক্ষেত্রফলের ফর্মুলাটা সোজা তাই। তো এটি বলা আছে, ঠিক আছে। কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি, তো আমরা ধরছি কি, উচ্চতাটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ধরি ত্রিভুজের উচ্চতা x মিটার। ঠিক, এবার কি বলছে, তাহলে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে এর ভূমি কত হবে? ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতা তো x, তার দ্বিগুণ বলতে 2x, তারও অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে এই হলো সেই ত্রিভুজটির উচ্চতা। আর একবার কোশ্চেন পড়ে নাও, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতা যদি x হয়, ভূমি তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে 2x প্লাস 18 হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল বলা রয়েছে 360, তাহলে এটা যদি ভূমি হয় 2x প্লাস 18, আর এটা যদি উচ্চতা হয় x, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক, তো এটাকে এখানে ব্যবহার করবো আমরা প্রশ্ন অনুযায়ী। কি বলা রয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 360, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি 2x প্লাস 18 ইন্টু উচ্চতা x সমান সমান 360। বা এখান থেকে দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে এটা হাফ ইন্টু 2 কমন নিলে x প্লাস 9 ইন্টু x সমান সমান 360। এই 2টা এই 2 এর সাথে কেটে যাবে, কেটে গেলে এখানে হয়ে যাবে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান সমান 0। এবার এটা সমাধান করার জন্য 360কে যদি আমরা 9-এর আকারে ভাঙি, 360কে ভাঙলে সম্ভবত 24 আর 15তে 360 হয়। ঠিক, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে x স্কোয়ার
প্লাস 9-এর জায়গায় 24x মাইনাস 15x মাইনাস 360 সমান সমান 0। তোমরা এটা রাফে করে দেখবে 360কে দুটো উৎপাদকে ভাঙলে একটা 24 হলে আর একটা 15 হয়। ঠিক, আর এদের বিয়োগফলটা 9, তাই জন্য আমরা এভাবে ভাঙলাম। উৎপাদক বিশ্লেষণ আশা করি কাউকে শেখাতে হবে না, সবাই 9 থেকে শিখে এসছো। এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 24। এখান থেকে 15 কমন নিলাম, তাহলে আবার এক্স প্লাস 15 2 যা 30, 4 যা 60। তো আলটিমেটলি দুটো উৎপাদক এক্স প্লাস 24 আর এক্স মাইনাস 15। এখান থেকে দেখো এক্স এর দুটি মান আবার, একটা -24 আর একটি 15। তো -24 তো কখনো ভূমি উচ্চতা এগুলোর মান হতে পারে না, তাহলে আসলে উত্তর কোনটি? শুধুমাত্র 15। তাহলে আমরা উত্তর লিখবো কিভাবে? ত্রিভুজটির উচ্চতা 15 মিটার, সুতরাং ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। আমাদের এখানে লিখে দিতে হবে যে যেহেতু ভূমি ধনাত্মক, সুতরাং এক্স ইকুয়ালস টু, আচ্ছা ভূমি না, আমরা ধরেছিলাম এক্স কে উচ্চতা, তাহলে এখানে তোমরা এটা লিখবে যেহেতু উচ্চতা ধনাত্মক, ঠিক, সুতরাং এক্স ইকুয়ালস টু 15 মিটার। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির উচ্চতা 15 মিটার ও ভূমি কত হবে? 2x প্লাস 18 বলেছে, তাহলে 2x করলে 2 ইন্টু 15 30, 30 প্লাস 18 করলে 48। ঠিক, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি আর উচ্চতার মান। ঠিক, তো এই গেল কোশ্চেন নাম্বার 2, খুবই সোজা। কোশ্চেন নাম্বার 3-তে যাওয়া যাক। 3-তে বলা হচ্ছে কি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আবার একবার পড়ি, অখণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ নয়, তার 5 গুণ, সেই সংখ্যাটিকে যদি আমি 5 গুণ করি তবে সেই সংখ্যাটি তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। বর্গের দ্বিগুণ মানে সেটিকে বর্গ করলে তারও আবার দ্বিগুণ করলে যা হবে সেই সংখ্যাটি তার থেকে 3 কম। বেশ, করা যাক। তো 3-এর অঙ্কে আমরা চলে এসেছি, 3-এর অঙ্ক লেখা আছে আমার কাছে অলরেডি, তো তৈরি করা যাক। ঠিক, তাহলে আমরা এখানে ধরবো কি? ধরি সংখ্যাটি এক্স, একটি জিনিসই ধরার মতো এখানে, এই সংখ্যাটি এক্স। এবার কি বলা হচ্ছে যে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? এই সংখ্যাটির 5 গুণ, তার মানে 5x। ঠিক আছে, সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে এই যে 5 গুণ সেটি, সেই সংখ্যাটির বর্গ যদি করা হয় তাহলে x স্কোয়ার, তার বর্গের দ্বিগুণ যদি করা হয় তাহলে 2x স্কোয়ার। ভালো করে বুঝবে এই জায়গাটা, এই ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ, তাহলে বর্গ হলো এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার। দ্বিগুণের থেকে কত কম? দ্বিগুণের থেকে 3 কম, তাহলে এই যে সংখ্যাটা তার 5 গুণ, সেই সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আশা করি বোঝা গেছে। প্রশ্ন অনুযায়ী যেভাবে আমরা লিখলাম, ধনাত্মক সংখ্যা তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ তার অপেক্ষা 3 কম। বেশ, এটিকে একটু সমাধান করা যাক। তাহলে এটা 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0। খুব সহজে ভেঙে যাবে 5x, তাহলে এটা 2x স্কোয়ার মাইনাস 2x, আচ্ছা মাইনাস 2x করলে এখানে হবে না, এটাতে আমাদের করতে হবে কি 6-এ নিয়ে যেতে হবে আরেকটাকে পজিটিভ আনতে গেলে, তাহলে এটা হয়ে যাবে 6x মাইনাস 6x আর প্লাস x। ঠিক, তবে গিয়ে মাইনাস 5x হচ্ছে, কারণ এখানে আমাদের নেগেটিভ সাইন আছে, তো অন্যভাবে করা যাবে না, দুটো উৎপাদকের মধ্যে একটি নেগেটিভ থাকবে। কিভাবে হচ্ছে এটা দেখো, 2-এর সাথে -3 গুণ হবে এখানে, তাহলে -6 হবে গুণফলটা। তো -6 যদি গুণফল হয়, এটাকে তুমি -2 আর -3-তে ভাঙতে পারো না, তাই না? -5কে তুমি -2 -3-তে ভাঙলে এদের যোগফলটা কিন্তু আমাদের -5 হচ্ছে, যোগফল বা বিয়োগফল, এটা যদি -5 হয় তাতে অসুবিধা নেই, কিন্তু এই গুণফলটা তো -6 হচ্ছে না। ঠিক, তাহলে সেই হিসেবে তুমি এটা নিতে পারো না। কি নিতে হবে? তাহলে -6 আর 1 নিতে হবে, যাদের গুণফলটাও -6 আবার এদের যোগফলটাও -5। ঠিক, তো সেরকম কিছু একটা ভাঙতে হবে। যাই হোক, এগুলো জানো তোমরা, আমি ধরে নিচ্ছি। তাহলে 2x কমন নিই, এখান থেকে x - 3 পড়ে থাকছে, এখান থেকে 1 কমন গেলে x - 3,
বেশ, উৎপাদক দুটি কি তাহলে x-3 আর 2x + 1, তাহলে x এর একটি মান 3 আর একটি মান হয়ে যাবে এখান থেকে -1/2। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না যে এটি 0 বা এটি 0। তো এখানে আসার পর ডাইরেক্ট লিখে দেওয়া যেতে পারে যে x এর একটি মান 3 আর একটি মান -1/2। এবার কি বলা হচ্ছে দেখো, কোশ্চেনে আবার পড়ি। এই জায়গাটাতে এসেই কিন্তু আমাদের মেন ডিসিশন নিতে হবে কোনটি ঠিক উত্তর। ঠিক, আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি দেখো, যে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে যদি অখণ্ড হয় তার মানে সেটা -1/2 নয়, ধনাত্মক মানে -1/2 তো নয়, সুতরাং x এর মান 3। এবার এটাকে একটু টেস্ট করি যে আমাদের যে উত্তরটা বেরোলো সেটা ঠিক কিনা। দেখো কি বলছে, এই ধনাত্মক সংখ্যাটির 5 গুণ মানে 3-এর 5 গুণ, সেটা হয়ে গেল 15, সেটি এটার বর্গের দ্বিগুণ, 3-এর বর্গ 9, তার দ্বিগুণ করলে 18, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, 18 থেকে 3 বিয়োগ করলে সেটি 15 হয়, তার মানে মিলে যাচ্ছে। তো এটি হচ্ছে আমাদের সেই সংখ্যাটি। তাহলে উত্তর কি লিখব, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3। ঠিক, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3, এটি উত্তর। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক। 4, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো বলা হচ্ছে কি দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। ঠিক, এক স্থান থেকে অপর স্থানে যদি আমরা মোটর গাড়িতে যাই তাতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগের থেকে বেশি, তবে কি আমার 2 ঘন্টা সময় কম লাগে। এবার কি বলা হচ্ছে যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। স্বাভাবিক, জিপ গাড়ি বেশি স্পিডে যাচ্ছে বলে কম সময় লাগছে। তো এখানে এটাও বলে দেওয়া হলো যে ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত। তো যেটা জানতে চাইছি সেটাকে আমরা এক্স ধরি। অঙ্কে যাওয়া যাক। এটা আমি লিখে নিয়েছি এখানে, তো দরকার হয় তার একবার পড়বো, তাই করছি। তো আমাদের জানতে কি চাইছে, মোটর গাড়ির গতিবেগ হিসেব করতে বলছে। তো আমরা স্বভাবতই ধরে নেবো যে ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স। ঠিক আছে, মোটর গাড়ির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা ধরা যাক, তাহলে এক্স কিলোমিটার পার ঘন্টা হলো। এবার এখানে বলা আছে দেখো, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? জিপ গাড়ির গতিবেগ হচ্ছে এক্স প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। তাহলে এই হচ্ছে দুটো গাড়ির গতিবেগ। এবার বলা আছে কি দুটো স্থান আছে, ধরো এ আর বি, এ থেকে রওনা হয়ে বিতে যাচ্ছে, এদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? 200 কিলোমিটার। ঠিক আছে, দুটি স্থানের দূরত্ব 200। এবার এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে আমার যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, এইবার আমাকে ধরতে কি হবে, আমরা এটা জানি যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক, তাহলে টাইমের ফর্মুলাটা কি? টাইম হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স বাই স্পিড। এবার মোটর গাড়ির গতিবেগ তো এটা, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে, মোটর গাড়িতে বেশি সময় লাগবে না জিপে বেশি সময় লাগবে? মোটর গাড়িতেই লাগবে। ঠিক, তাহলে মোটর গাড়িতে যে সময় লাগবে সেটা কত? মোটর গাড়িতে কত ডিস্টেন্স কভার করছি আমি? 200 কিলোমিটার, এ থেকে বিতে যাচ্ছি, তাহলে ডিস্টেন্সটা তো সেম, 200 কিলোমিটার যাচ্ছি। কত স্পিডে যাচ্ছি? এক্স কিলোমিটার স্পিডে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে মোটর গাড়িতে আমার যে সময়টা লাগছে সেটা। ভালো কথা, জিপ গাড়িতে যেতে গেলে আমার এই 200 কিলোমিটারে কত সময় লাগবে? দূরত্ব তো 200ই, স্পিড হচ্ছে আমার এখানে 5 কিলোমিটার বেশি, তাহলে এই স্পিডে যাচ্ছি আমি জিপে করে। ঠিক, তাহলে জিপ গাড়িতে যদি আমি যাই সেখানে আমার সময় লাগছে কত? 200/x+5। এইবার এই দুজনের মধ্যে সম্পর্ক কি না, এখানে দেখো বলা আছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে এখানটাতে, যে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক, তাহলে তার চেয়ে যদি 2 ঘন্টা সময় কম লেগে থাকে তো সেই হিসাবে আমরা কি লিখতে পারি, এই মোটর গাড়িতে যেতে যদি আমার এই সময়টা লাগে, জিপ গাড়িতে যেতে যে সময়টা লাগবে, এদের পার্থক্য সমান সমান 2। ঠিক, মোটর গাড়িতে যেতে তাহলে আমার বেশি সময় লাগছে, কত ঘন্টা? 2 ঘন্টা। উল্টোভাবে ভাবলে তো এটা লাগা হচ্ছে মোটর গাড়ির সময়, এটা হচ্ছে আমার জিপ গাড়ির সময়। সময়ের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু 2। ঠিক, তো এটাকে সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। কিভাবে করব না, এই দুটো সমীকরণ থেকে 200 কমন নেওয়া যেতে পারে, তাহলে লসাগু হয়ে যাবে x × x + 5
এটার উপরে থাকবে এক্স প্লাস 5 মাইনাস এক্স ইকুয়ালস টু 2, বা 200 এখানে এমনি থাক, কাটছি না আমি কিছু, ওপরে হয়ে যাবে দেখো এক্স আর এক্স কেটে শুধু 5 আসবে, ঠিক, সমান সমান এই পাশটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এটা 2 গুণ এক্স স্কোয়ার প্লাস 5x। এটাকে আরেকটু কাবিরাজি করা যেতে পারে, কিরকম, এই 2 আর 200 কেটে 100 করলে এটা হয়ে যাবে 500, আর এপাশে থাকছে এক্স স্কোয়ার প্লাস 5x, ঠিক। বেশ, এবার এখানে 500কে যদি আমি একদিকে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান সমান 0। এবার 500কে যদি আমি 5-এর আকারে ভাঙি, তাহলে দুটো উৎপাদক কত হবে, 20 আর 25, ঠিক আছে, 25 একটি হলে আরেকটি হবে 20। তো এখানে নেওয়া যেতে পারে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0, বা এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 25, তারপর এটির থেকে মাইনাস 20 কমন নিলে আবার এক্স প্লাস 25 সমান সমান 0। তাহলে দুটি উৎপাদক কি, একটি এক্স প্লাস 25, অপরটি এক্স মাইনাস 20। তাহলে এক্স এর মান কত, একবার 20 আর একবার মাইনাস 25। তাহলে এবার 20 বা মাইনাস 25-এর মধ্যে এখানে ডিফিকাল্ট কোনটা, মাইনাস 25টা, কেন না, এক্সটা আমি কি ধরেছি, গতিবেগ, গতিবেগ তো কখনো নেগেটিভ হয় না, তাহলে এক্স এর সঠিক মান হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে, কি, এটি হচ্ছে আমার মোটর গাড়ির গতিবেগ। কি জানতে চাইছে, কোশ্চেনটাতে যাওয়া যাক। মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি, তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে আমার 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি জিজ্ঞেস করা হয় জিপের গতিবেগ কত, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত ছিল, মোটর গাড়ি অপেক্ষা ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ হয়ে যাবে 25 কিলোমিটার পার ঘন্টা। বেশ, এটি হলো আমাদের 4-এর অঙ্ক। নেক্সট 5-এর অঙ্কে যাওয়া যাক। 5-এ কি বলা হচ্ছে, দেখো একটি জমি রয়েছে আয়তকার, অমিতাদের আয়তকার একটি জমি, তার ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার, তাহলে সেই জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। বেশ, খুব সহজ এটা, 5-এরটা। আয়তকার জমি যেহেতু রয়েছে, তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। এবার দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে যে কোনো একটিকে আমাদের ধরে নিতে হবে, তাহলে ধরছি কি, ধরি দৈর্ঘ্য সমান সমান মিটারে আছে, তাহলে এক্স মিটার ধরি। বেশ, তাহলে প্রস্থ কত হবে, এরকম লেখা যায় যে ক্ষেত্রফল যেহেতু 2000, তাহলে প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এত মিটার, ঠিক, যেহেতু আমরা জানি, এখানে লিখে দেবে যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। বেশ, এটা তো আমরা জানি। এবার প্রশ্ন অনুযায়ীতে আমরা কি করব, পরিসীমাটাকে ব্যবহার করব। তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত, এক্স, প্রস্থ কত, 2000 বাই এক্স, ঠিক আছে, এটি সমান সমান পরিসীমা 180। ব্যাস, অঙ্ক শেষ। এইবার এই 2টাকে পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2000 ডিভাইডেড বাই এক্স না লিখে 180-কে 2 দিয়ে কাটলাম, প্রথমে হলো 90, নিচের এক্সটাকে গুণ করে দিলাম, তাহলে 90x, বা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান সমান 0 লেখা যায়। এবার 90xকে 50 আর 40-এ ভেঙে দিই, তাহলে হয়ে যাবে 2000। বেশ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান সমান 0। সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস 50 মাইনাস 40 নিলে এক্স মাইনাস 50 সমান সমান 0, এখানে বা লেখো। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা লাইন এক্স মাইনাস 50 কমন নেওয়া যায়, এক্স মাইনাস 40 আরেকটি হবে সমান সমান 0। সুতরাং এক্স এর মান 40 অথবা 50। এবার দেখো এখানে দুটো উত্তরই কারেক্ট, 40 বা 50 মিটার দুটোই তো পজিটিভ, তাহলে দৈর্ঘ্য যদি 40 হয় প্রস্থ তবে 50, দৈর্ঘ্য যদি 50 হয় প্রস্থ তবে 40।
তো এখানে এরকম লেখা যায় যে শুধু জমির আমরা সাধারণত দৈর্ঘ্যটাকেই বড় ধরে থাকি, তাহলে দৈর্ঘ্য ধরছি আমরা 50 মিটার। সুতরাং প্রস্থ আসবে আমার 2000/50 করলে 40 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটি উত্তর। এর উল্টোটাও লেখা যায়, দৈর্ঘ্য 40 প্রস্থ 50ও লেখা যায়, তাতে অসুবিধা নেই, দুটো উত্তরই কারেক্ট। 5 হলো। 6 অঙ্কে যাওয়া যাক। 6তে কি বলা হচ্ছে যে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যা দুটির এককের ঘরের অঙ্ক হিসাব করা যাক। তো 6 অঙ্কটা আমি লিখেছি, দুই অঙ্কের একটি সংখ্যা। আচ্ছা, দশক এককের ব্যাপারটা কিরকম হয়? এই পাশে থাকে এককের ঘর, এই পাশে থাকে দশকের ঘর। এখানে বলা আছে কি যে হিসেব করতে বলছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, তাহলে আমি ধরে নিচ্ছি কি এককের ঘরের অঙ্কটি এক্স, এককের অঙ্ক এক্স। ঠিক আছে, তাহলে এককের অঙ্ক যদি এক্স হয়, প্রশ্নে বলছে দুই অঙ্কের সংখ্যার দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে দশক হচ্ছে x-3। দেখ, এবার এরম যদি হয় তাহলে দশকের অঙ্ক হচ্ছে আমার x-3, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে দশকের সাথে 10 গুণ হয়, যেহেতু সেটা দশকের ঘরে, তাহলে দশকের সংখ্যা ইন্টু 10 প্লাস এককের সংখ্যা। এটাকে একটু সমাধান করলে 10x - 30 প্লাস এক্স, তার মানে 11x - 30, এটা হচ্ছে সংখ্যাটা। এবার কি বলছে প্রশ্ন অনুযায়ী যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি কত? 11x - 30। এই সংখ্যাটি থেকে এর অঙ্ক দুটির গুণফল মানে x × x - 3, এটি যদি বিয়োগ করা হয়, গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে 15। ব্যাস, এইটা হচ্ছে সমীকরণ। এটাকে সমাধান করা যাক। 11x - 30 মাইনাস হয়ে যাবে x² প্লাস 3x ইকুয়ালস টু 15, বা এখান থেকে -x² রাখলাম, 11x 3x যোগ হলে হবে 14x - 30, 15কে পাশে আনলে -45 = 0, বা মাইনাস যদি কমন নিই তাহলে এটা x² - 14x প্লাস 45 = 0, মাইনাসটাকে নেগলেক্ট করা যায়, 0-র নিচে নামিয়ে -1, তাহলে আসছে x²। 45কে ভাঙলে কত হয়? দুটো উৎপাদক যাদের যোগফল বা বিয়োগফল 14, 3 15 হবে না, 5 9 45, ঠিক। তাহলে -9x - 5x প্লাস 45 = 0। এটাকে আর একটু যদি ভেঙে নিই আমরা, তাহলে x × x - 9 মাইনাস 5 × x - 9 = 0, বা x - 9 এবং x - 5 তাদের গুণফল 0, সুতরাং x এর মান হতে পারে 5 এবং 9। বেশ, এইবার কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন কি বলছে যে x এর মান যা হবে দশকের অঙ্ক তার থেকে 3 কম হবে। তাহলে এককের অঙ্ক যদি আমি 5 নিই, যদি 5 নিই, তাহলে দশকের অঙ্ক কত হবে? দশকের অঙ্ক হবে 5 - 3 মানে 2। সংখ্যাটি তাহলে কত হবে? 25। এবার দেখো, 25-এর থেকে যদি গুণফল বিয়োগ করি, 25 - 5 × 2 = 10 করলে 15 হচ্ছে, তাহলে এটি সঠিক উত্তর। দ্বিতীয়টি দেখা যাক। যদি আমি x এর জায়গায় 9 ধরি এককের অঙ্ক, তাহলে দশকের অঙ্ক 9 - 3 করলে 6, তাহলে অঙ্কটা হচ্ছে 69। 69-এর থেকে গুণফল বিয়োগ করো, 6 নং 54, 54 বিয়োগ করলে 69-এর থেকে 15 হয়, তাহলে এটিও ঠিক। তাহলে দুই অঙ্কের সংখ্যাটি হয় 25, আর তা না হলে 69। এই দুটোর মধ্যে দুটো উত্তরই এখানে সঠিক। বেশ, তাহলে এখানে এককের ঘরের অঙ্কর দুটি মানই তাহলে ঠিক, যেরকম একটি মান হচ্ছে 5, আরেকটি মান হচ্ছে 9। তো কোশ্চেনে কি জানতে চাইছে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হিসেব করে লেখো, তাহলে এককের ঘরের অঙ্কটি 5 অথবা 9, সংখ্যাটি তাহলে 25 অথবা 69। তাহলে উত্তরে তোমাদের দুটো লিখতে হবে যে এককের ঘরের অঙ্কটি 5 অথবা 9, দুটো উত্তরই এখানে ঠিক। হ্যালো, বেশ, পরের অঙ্কে যাওয়া যাক।
7-এ বলা হচ্ছে যে আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, ঠিক আছে? যেরকম জলের ট্যাঙ্কি হয় না, সেখানে 1টা বা 2টো বা 3টে নল থাকে, তো সেরকম 3টি নল আছে বা 2টি নল আছে। এবার নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 ভর্তি হয়। এবার যদি নল দুটি আলাদাভাবে খোলা হয়, ধরো A আর B দুটি নল, প্রথমটি হচ্ছে A, দ্বিতীয়টি B, তো এদের যদি আলাদাভাবে খোলা হয় তাহলে প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা 5 মিনিট বেশি সময় নেয়, ঠিক আছে? তাহলে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। কারোর 20 মিনিট লাগলে কারোর 25 মিনিট লাগে, কারোর 10 মিনিট লাগলে কারোর 15 মিনিট লাগে, এরকম। তো নল দুটি পৃথকভাবে যদি চৌবাচ্চায় কত সময় পূর্ণ করবে তার হিসাব করতে বলছে। তাহলে পৃথকভাবে বলতে যদি A একা খোলা থাকে বা B একা খোলা থাকে তাহলে কত সময় লাগবে সেটি হিসেব করতে বলছে। করা যাক। 7-এর অঙ্কে কি বলা হচ্ছে দেখো, এখানে দুটো নল একসাথে কতক্ষণে ভর্তি করে? 11:01 তাহলে আমি ধরছি যে প্রথম নলটি পৃথকভাবে বার করতে বলছে, প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় পূর্ণ করবে। তাহলে আমি ধরছি যে প্রথম নলটি পৃথকভাবে x মিনিটে পূর্ণ করে, ঠিক? তাহলে x মিনিট সময়ে চৌবাচ্চাটি সে একা পূর্ণ করে দেয়। পূর্ণ করা মানে কি? এক অংশ পুরো ভর্তি করে। এবার এটা যদি প্রথম নল হয়, দ্বিতীয় নল কি বলছে কোশ্চেনে? যে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে দ্বিতীয় নলটি পৃথকভাবে এর থেকে 5 মিনিট বেশি নেবে, তাহলে x+5 মিনিট সময় পূর্ণ করে, ঠিক আছে? তাহলে এই দুটো আমরা ধরে নিলাম। এবার কি বলা হচ্ছে যে চৌবাচ্চাটি দুটো নলের দ্বারা একসাথে 11:01 পূর্ণ হয়। এবার 11:01 মানে 9, 11, 99, 100/9 মিনিট, ঠিক আছে? তাহলে এই 100/9 মিনিটে দুটো নল একসাথে পূর্ণ করে দেয়, ঠিক আছে? তাহলে এখানে এরকমভাবে লেখা যেতে পারে যে প্রথম ও দ্বিতীয় নল একত্রে 100/9 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী এরকম লেখা যেতে পারে যে দেখো, x মিনিটে যদি প্রথম নলটি এক অংশ পূর্ণ করে, তার মানে কি? x মিনিটে তো সে ভর্তি করে, তার মানে কি এক অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে সে কতটা পূর্ণ করবে? যদি x মিনিটে, ঐকিক নিয়ম ভাবতে পারো এরকম, যদি x মিনিটে সে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করবে? 1 মিনিটে ভর্তি করবে 1/x অংশ। তাহলে যখন দুটো নল একসাথে খোলা রয়েছে তখন 1 মিনিটে কতটা ভর্তি হয়? প্রথম নলের দ্বারা 1/x অংশ ভর্তি হয়। একইভাবে দ্বিতীয় নলটি x+5 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করবে 1/x+5 অংশ, ঠিক? তাহলে এরা দুজনে একসাথে 1 মিনিটে এত অংশ ভর্তি করে, সমান সমান। কি বলা হচ্ছে যে দুটো নল একত্রে 100/9 মিনিটে পূর্ণ করে। তাহলে এরকম আরেকবার ভাবো যে একত্রে এরা 100/9 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে কত অংশ ভর্তি করবে? 1/100/9, তার মানে 9/100 অংশ, ঠিক আছে? তাহলে A যতটা ভরলো এত অংশ, B যতটা ভরলো এত অংশ, এই দুটো অংশের যোগফল 1 মিনিটে তারা ভর্তি করছে কত? 9/100 অংশ। বোঝা গেছে আশা করি? যে আমরা প্রত্যেক মিনিটের হিসেবে করলাম যে 1 মিনিটে প্রথম নলটি 1/x অংশ করবে, দ্বিতীয় নলটি 1/x+5 অংশ করবে, যেহেতু সে 5 মিনিট বেশি নিচ্ছে। দুজনের মোট কার্যফল হচ্ছে আমাদের 100/9 মিনিটে ভর্তি হওয়া, যেমন 100/9 মিনিটে এক অংশ হলে 1 মিনিটে হবে 9/100 অংশ। বেশ, এটাকে সমাধান করলে এটা হয়ে যাবে x+5 + x, উপরে নিচে আসবে x × x+5, আর এখানে ডান দিকে আছে আমাদের 9/100। তো এটাকে একটু সমাধান করা যাক, কোনাকুনি গুণ করে ফেলছি। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের 100 × 2x + 5 সমান 9 গুণ করলে এটা x² + 5x, বা 100 × 2 করলে 200x + 500 সমান 9x² + 5 নং 45x। এক পাশে নিয়ে চলে যাও, তাহলে 9x² + 45x - 200x - 500
সমান সমান 0 বা 9x² মাইনাস এটা হলে হবে 155x মাইনাস 500 সমান সমান 0। ঠিক, তো এবার এরপরে এখান থেকে আর কি করা যেতে পারে, 155কে যদি আমি দুটো পার্টে ভাঙি তাহলে পরে 500 আসবে কি কোনোভাবে? 155-এর দুটি উৎপাদক যাদের গুণফল হবে 500 আর 9, 5×9 = 45, 4500। বেশ, 4500 যদি হয় তাহলে 180 আর 25 নেওয়া যেতে পারে। 25 নিলে 25 20-তে হয়ে যাবে আমার 500, আর 180 নিলে 9 2 × 18, তাহলে 180। ঠিক, তো এখানে 9x² মাইনাস 180x প্লাস 30x না সরি প্লাস 25x তবে গিয়ে হবে আমার -180 প্লাস 25 পড়লে -155 মাইনাস 500 সমান সমান 0। বেশ, বা আরেকটা লাইন এগোই, এখান থেকে 9x কমন নিলে x - 20, এবার থেকে 25 কমন নিলেও x - 20 সমান সমান 0। তাহলে দুটি উৎপাদক x - 20 একবার, আরেকটা 9x প্লাস 25। ঠিক আছে, তাহলে এখানে x এর মান 20 একটা, আরেকটা -25/9। এবার x কি ধরেছিলাম আমরা, যে দ্বিতীয় নলটি ভর্তি হতে একা যদি সে খোলা থাকে তাহলে সে ভর্তি হতে x মিনিট সময় লাগবে, দ্বিতীয়টি বা প্রথমটি। ঠিক, তাহলে প্রথমটি যদি x মিনিট সময় নেয় তাহলে সেটা নেগেটিভ হবে না। ঠিক, সুতরাং এখানে উত্তর কি হবে, যে প্রথম নলটি সময় লাগবে বা সময় নেবে x মিনিট বা 20 মিনিট। ঠিক, আর দ্বিতীয় নলটি তাহলে কত নেবে, তার থেকে 5 মিনিট বেশি, তাহলে 25 মিনিট। তাই দেওয়া ছিল কোশ্চেনে যে একটি নল অপরটি থেকে 5 মিনিট বেশি নেয়, আর আমরাও তাই ধরেছিলাম যে x + 5। ঠিক, তাহলে এখানে ঋণাত্মক উত্তরটা নেওয়া যাবে না। বেশ, এরপরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে দেখো, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে শেষ করে। আচ্ছা, আমি বইতে যাই। দেখো 8 নম্বর কি বলছে, পর্ণা পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যা সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। তার মানে পর্ণা যে সে তাড়াতাড়ি কাজ করে, পীযূষের থেকে বেশি ফাস্ট কাজ করে। ঠিক আছে, তাহলে পীযূষের 4 থেকে 6 দিন বেশি সময় লাগবে পর্ণার চেয়ে। পর্ণা একাকি কত দিনে কাজটি সম্পন্ন করবে হিসেব করে। খুব সহজ, তো আমরা ধরে নেব যে পর্ণা একাকি করলে সেটি x দিনে সম্পন্ন হবে। তাহলে কোশ্চেনে যাওয়া যাক। বেশ, তাহলে এখানে আমরা ধরছি যে পর্ণা একা কাজটি x দিনে সম্পন্ন করে। তো আলাদাভাবে করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে আরো 6 দিন বেশি, তাহলে পীযূষ একা কাজটি আরো 6 দিন বেশি সময় নেবে, x + 6 দিনে সম্পন্ন করবে। এবার এখানে কি বলতে দেখো, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে শেষ করে। তার মানে আবার ওই একই কনসেপ্ট, প্রশ্ন অনুযায়ী পর্ণা x দিনে যদি সম্পন্ন করে 1 দিনে করে 1 x অংশ, প্লাস পীযূষ x + 6 দিনে যদি শেষ করে 1 দিনে করে 1/x + 6 অংশ। তারা একসাথে 1 দিনে যত অংশ করে সেটা সমান সমান কত অংশ, না তারা 4 দিনে তারা শেষ করে, তাহলে 4 দিনে করে দেয় 1 অংশ। তাহলে তারা একত্রে 1 দিনে কতটা অংশ করে, 1/4 অংশ। তাহলে এটা সমান সমান 1/4। খুব সোজা। তাহলে এভাবে ভাঙতে পারলে আমরা সহজে এটা করে ফেলবো যে এটা উপরে হবে x + 6 + x, আর নিচে লসাগু হয়ে যাবে x × x + 6, আর এদিকে থাকছে আমাদের 1/4। বেশ, গুণ করে দাও, তাহলে এটা 4 × 2x + 6, 8x + 4 × 6 = 24 সমান x² + 6x। সহজ বলে আমি একসাথে করে নিলাম। এটা এপাশে নিয়ে গেলে হবে x² - 2x - 24 সমান 0। 6x - 8x হয়ে গেলো -2x আর -24। তো এবার এটাকে সমাধান করলে কত হবে,
বলো 24কে দুটো পার্টে ভাঙলে 2 যদি হয় তাহলে 4 আর 6 হতে পারে। 4 6 24, তাহলে এটা কি নেবো -6x প্লাস 4x নিই, তবে -2x হয়, -24 সমান 0। বা x কমন নিলে x -6, এখান থেকে 4 নিলে x -6, দুটো উৎপাদক পেলাম, একটা x -6 অপরটি x + 4। বেশ, এখানেই শেষ। x এর দুটি মান, একটি 6 আর একটি -4। এবার -4 দিনে তো হবে না, উত্তরে হয় না, তাহলে x এর মান হচ্ছে 6, তাহলে x কি ধরেছিলাম, পড়না কতদিন সময় লাগবে, পড়না রেখা কি, তাহলে 6 দিন সময় লাগবে, আর পিজুসি রেখা কি আরো 6 দিন বেশি, তার মানে 12 দিন সময় লাগবে। ঠিক আছে, তো উত্তর লিখে দাও। পড়না কাকি কাজটি 6 দিনে শেষ করবে, 6 দিনে একা কাজটি শেষ করবে। পিজুসিটা জানতে চাইনি, তো ওটা আর লিখছি না উত্তরে। ঠিক আছে, শুধু জানতে চেয়েছে পড়না একা কত দিনে করবে, তো সেই 6 দিনে করবে। বেশ, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটাতে যাওয়া যাক। 9 খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক 1-2 বছর অন্তর অন্তর প্রায় দিয়ে থাকে, যে কলমের মূল্য প্রতি ডজনে যদি আমার 6 টাকা কমে, তাহলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। স্বাভাবিক, ডজনে কমুক বা সিঙ্গেল দাম কমুক, আমি যদি 30 টাকার কলম কিনতে যাই, প্রথমে যদি 3 টাকা করে দাম হয় তাহলে 10টা পাবো, পরে যদি 2.5 টাকা করে দাম হয়ে যায় তাহলে 12টা পাবো, তার মানে 2টো কলম বেশি পাবো। সেরকমই এখানে প্রতি ডজনে কমছে, প্রতি ডজনে 6 টাকা কমছে, কমার ফলে 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যাচ্ছে। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল হিসাব করতে বলছে। করা যাক। এই অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, স্টার মেরে রেখে দাও, এই প্রচুর আসে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডজনের হিসেবে যাই, কারণ এখানে ডজনের দাম কমছে, তাই না? তাহলে প্রথমে আমরা ধরে নিই, যে ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ঠিক, তাহলে প্রতি ডজনের দাম যদি x টাকা হয়, তাহলে এরম বলা যেতে পারে যে x টাকায় তাহলে পাওয়া যায় কটা, x টাকায় পাওয়া যায় 12টা। ঠিক, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 12/x। 30 টাকায় তাহলে কতগুলো পাচ্ছিলাম আগে, 30 টাকায় পাওয়া যাচ্ছিল 12 × 30/xt। বোঝো ভালো করে, x টাকায় পাওয়া যদি যায় 12টি, তাহলে 1 টাকায় পাওয়া যাচ্ছিল 12/xt, 30 টাকায় পাওয়া যাচ্ছিল 12 × 30/xt। এটা যে পূর্বে। এবার বর্তমানে কি হয়েছে, বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে, তাহলে প্রতি ডজনের মূল্য কত, কলমের মূল্য হয়ে গেছে আমাদের x - 6 টাকা। ঠিক আছে, তাহলে এখন 30 টাকায় কটি পাওয়া যাবে, একইভাবে x - 6 টাকাতে পাওয়া যাচ্ছে 12টি, তাহলে এখন 30 টাকায় পাওয়া যাবে 12 × 30 / x - 6। x - 6 টাকায় 12টি, তার মানে 1 টাকায় 12/x - 6, 30 টাকায় এতটি। ঠিক আছে, এইবার প্রশ্ন অনুযায়ী কি বলা হচ্ছে, যে এখন যা পাওয়া যায় সেটি আগের থেকে 3টি বেশি। মানে এটা লেখা যেতে পারে যে এখন যে কলম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যতটি পাওয়া যাচ্ছে 30 টাকায়, তাহলে সেটা 12 × 30/x - 6, এটি পূর্বে যতগুলি পাওয়া যেত, এটা 12 × 30/x, তার থেকে 3টি বেশি। ঠিক, কোশ্চেন আরেকবার দেখে নাও, যে এখানে লেখা আছে যে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে, তাহলে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা আগের থেকে বেশি, কটি বেশি, 3টি বেশি। ঠিক আছে, এই সমীকরণটা সমাধান করাটাও খুব সোজা। কিভাবে করব না, এটাকে কোনাকুনি গুণ করে দেওয়া যাক। তো 12 × 30 করলে 360 / x - 6, এই পাঁচটা লসাগু করলে 3 × 36, 360 প্লাস 3x / x, ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা 360x = 360 + 3x, 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 360
ইন্টু এক্স মাইনাস সিক্স। বড় হয়ে গেল ব্যাপারটা, আরও সহজে করা যেত আর কি। যাই হোক, তো 360x এপাশে আছে, যেরকম আছে থাক, ওপাশে গুণ করে দিই, 360x আসবে আবার মাইনাস 36 ইন্টু 6, বাবারে, তাহলে এটা হয়ে যাবে 0, 6 6 36, 6 ক্যারি 3, 3 6 18 19 20 21, 2160, ওরে বাবা, প্লাস 3x স্কোয়ার মাইনাস 18x। বেশ কিছু জিনিস কেটে যাবে, 360x কেটে যায়, তাহলে পড়ে থাকবে 3x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 2160 সমান সমান 0। আবার এখান থেকে 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3 6 18 মাইনাস 3 7 21, 3 2 6, 720। এবার 720কে 6-এর সাপেক্ষে ভাঙলে হবে, আমার মনে হয় 24 3 72 হয়, হ্যাঁ 30 আর 24-এ ভেঙে যাবে। এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান সমান 0। তো এই জিনিসটাই আমি এই জায়গাটাতে করছি, এরপরের অংশটা। তাহলে এটা হবে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 30, তোমরা নিচে নিচেই করবে। আর এখানে আমি যেহেতু বড় অঙ্কটা লিখেছি তাই উপরটাতে করছি, 24 নিলে এক্স মাইনাস 30 সমান সমান 0। তো দুটি উৎপাদক, একটা এক্স মাইনাস 30 আর একটি পেলাম এক্স প্লাস 24 সমান সমান 0। তাহলে এক্স এর একটি মান 30, অপরটি মাইনাস 24। এবার দাও 30 কি কখনো উত্তর হবে? প্রতিলোচন করার মূল্য 30 টাকা, ঠিক আছে, কিন্তু মাইনাস 24 উত্তর হবে না, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে 30 টাকা। তাহলে কোশ্চেনে কি দেওয়া ছিল, কি জানতে চেয়েছিল যে কমার পূর্বে কত দাম ছিল, আমরা তাই ধরেছিলাম পূর্বে x টাকা, তাহলে পূর্বে কলার মূল্য প্রতি ডজনে 30 টাকা। প্রতি ডজনে চেয়েছিল হয়তো, প্রতি ডজন, হ্যাঁ, কলমের মূল্য, তাহলে প্রতি ডজন কলমের পূর্ব মূল্য 30 টাকা। এটা হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। বেশ, এখানে সবকটি হলো 9 অবধি। এবার এমসিকিউ টাইপে যাওয়া যাক। এগুলো আমি করে দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা দুটি, সবাই জানো। এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান সমান 0 দ্বিঘাত সমীকরণ যদি হয়, তাহলে এটা দ্বিঘাত হলে এক্স স্কোয়ারের সহগ 0 হবে না, সুতরাং এ নট ইকুয়ালস টু 0, অপশান সি প্রথমটি, অপশান বি। 3 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, চল বলতে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, যেহেতু দ্বিঘাত। চতুর্থটা এখানে সমাধান করলে এখানে দেখো 4 5 20x স্কোয়ার হবে, মাইনাস 4 7 28x প্লাস 4 2 8 সমান সমান, এখানেও দেখো 4 5 20x স্কোয়ার, তাহলে 20x স্কোয়ার উভয় পক্ষে কেটে যাবে, তাহলে এই সমীকরণটি কি দ্বিঘাত হবে? তাহলে দ্বিঘাত তো হবে না, ত্রিঘাত তো হবেই না। একঘাত কি হবে? তাহলে এখানে দেখো 4 7 28x, এদিকে হবে 5 6 30x, তাহলে x রয়ে যাবে, তাহলে এটি হবে রৈখিক, অপশান এ। আর তারপর এটি এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6 সমীকরণের বীজদ্বয় কি কি? এখানে একটু মাথা লাগাও, দেখো এখানে এক্স এর মান কি 0 হতে পারে? 0 হলে এটা এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে নিচে 0 হবে না, তাহলে এক্স নট ইকুয়ালস টু 0, তাহলে 0 তো হবে না। 6 কি হতে পারে? দেখো 6 স্কোয়ার বাই 6 করলে 36 আর 6 কেটে 6 হবে, তাহলে 6 হতে পারে, অপশান বি হতে পারে। অপশান সি কি হবে? 0 6, 0 6 হবে না, তার কারণ 0 তো হবে না। আর আরেকটা লাস্ট পড়ে রইল কি, মাইনাস 6, মাইনাস 6 কি হবে? মাইনাস 6 এর হোল স্কোয়ার করলো 36 বাই মাইনাস 6, তো মাইনাস 6 এর 6 আর 6 কেটে গেল, কিন্তু মাইনাস তো রয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 6 আসছে, তো অপশান ডিও হবে না, উত্তর হচ্ছে অপশান বি, শুধু অপশান বি, যেহেতু এক্স এর মান 0 এখানে হবে না। বেশ, বিতে যাওয়া যাক। সত্য মিথ্যা বলতে হবে, এই সমীকরণটি দ্বিঘাত কি একঘাত সেটা তোমরা বলতে পারবে আমরা আশা করি। এক্স স্কোয়ার করে দেবে এখানে, এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ারগুলো কেটে যাবে, তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না, মিথ্যা এটা। এক্স স্কোয়ার সমান সমান 25, সমীকরণে একটি মাত্র বীজ 5, এখানে একটি বীজ কেন, দুটি বীজ হবে, প্লাস মাইনাস 5, তাহলে একটি মাত্র বীজ 5, এই কথাটি মিথ্যা। একটি বীজ 5 বললে সেটি সত্য হতো,
কিন্তু একটি মাত্র বীজ সেটা তো না, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দুটি বীজ +-5 এটা উত্তর হবে। তাহলে এটাও মিথ্যা, দুটোই মিথ্যা। পরে নাম্বার সিতে কি বলতে দেখো, যে এখানে ax² + bx, সিতে কি করতে হবে, শূন্যস্থান পূরণ। এখানে ax² + bx + c = 0, এই সমীকরণের a not equal a equals to 0। আচ্ছা, a যদি 0 হয় আর b not equals to যদি 0 হয়, তাহলে সমীকরণটি একটি একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। যেহেতু a 0, তার মানে x² থাকবে না, b যেহেতু 0 নয় তাহলে x থাকবে, তাহলে এটি একচল, x এর চল, আর রৈখিক সমীকরণ যেহেতু x এর পাওয়ার 1। ঠিক আছে। দ্বিতীয়ত সেকেন্ডেরটা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি কি? দুটি বীজই যদি 1 হয় তাহলে x² - 1 = 0 নাকি? দাঁড়াও, দুটি বীজই 1, আচ্ছা তাহলে এটি করে দেখতে হয়। দুটি বীজ 1 কখন হবে? যখন x - 1 এর হোল স্কোয়ার = 0 হবে। তাহলে সমীকরণটি হচ্ছে, হ্যাঁ, x - 1 এর হোল স্কোয়ার = 0 বা x² - 2x + 1 = 0। এতে দুটি বীজই 1, তার মানে সমীকরণটি হচ্ছে এরকম। করে দেখাই। দেখো, দুটি বীজ বলতে একটি আমার x - 1, অপরটিও তো তাহলে x - 1। এটা যদি সমীকরণটি হয় তাহলে এখানে এটা x - 1 এর হোল স্কোয়ার = 0, তাহলে এটি x² - 2x + 1 = 0। এটি হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণটি। এটা এখানে লিখতে হবে। x² = 6x সমীকরণের বীজদ্বয়। এবার দেখো, এখানে কিন্তু x এর মান 0 হতে পারে, তার কারণ 0 যদি হয় তাহলে বাস্তব বীজ রয়েছে। ঠিক, তো এটাকে সমাধান করবো কিভাবে? 6x কে ওপাশ থেকে এপাশে নিয়ে যাবো, এটা হয়ে যাবে x² - 6x = 0। তো x কমন নিলে একটা x আর একটা x - 6, এই দুটি উৎপাদক, তাহলে x এর মান 0 হতে পারে, আবার x এর মান 6 হতে পারে। তাহলে দুটো বীজ কি, একটা 0 আর একটা 6। তো এগুলো অত্যন্ত সোজা ছিল, এই জন্য সব কটা ভালোভাবে করলাম না, তো যেগুলো করার মতো করে দিলাম। এবার 11-এ যাওয়া যাক। 11-এর অঙ্কগুলো 2 মার্কসে আসতে পারে পরীক্ষায়। ঠিক, তো এখানে প্রথম অঙ্কটা কি বলছে, x² + ax + c = 0, সমীকরণের একটি বীজ যদি 1 হয় তাহলে এর মান কত? খুব সহজ। এবার সমীকরণের একটি বীজ 1 হলে অপর বীজটি বার করার ফর্মুলা কি? আমি অঙ্কগুলি লিখে রেখেছি নিচে, তো সেখানে যাই আগে। এই সমীকরণে একটি বীজ যদি 1 হয় তাহলে এর মান কত? এই অসম্পূর্ণ সমীকরণগুলো আমাদের আগের চ্যাপ্টারে ছিল। তো এখানে আমরা কি করব, একটি বীজের জায়গায় লিখে নেবো যে f(x) = এটা x² + ax + 3। সুতরাং একটি বীজ যেহেতু 1, তাহলে f(1) নিশ্চয়ই 0, বা f(1) যদি 0 হয় তাহলে 1² + a × x, তার মানে a + 3 = 0। 3 আর 1 যোগ করলে 4 + a, তাহলে a এর মান হচ্ছে -4। ঠিক আছে, এটা। দ্বিতীয়ত বলছে যে একই রকম জিনিস, x² - 2 + b পুরোটা ব্র্যাকেটে হোল ইন্টু x + 6 = 0, সমীকরণের একটি বীজ 2। আবার একইভাবে ধরবো যে f(x) = এটা x² - 2 + b × x, এগুলো সব পারবে তোমরা। একটি বীজ যদি 2 হয় তাহলে এখানে কি লিখবো, f(2) = 0, বা সমীকরণটা এরকম হয়ে যাবে যে 2² - 2 + b × 2 + 6 = 0, বা 2² করলে 4 - 2 2 যা 4 - 2b + 6 = 0। সুতরাং -2b = -6, তো b এর মান -6/-2, 4 আর 4 কেটে গেল, তাহলে b এর মান আসলো 3। এবার b যদি 3 হয় তাহলে এই সমীকরণটি কত হবে, x² - 3 + 2 করলে 5x + 6 = 0। তো এই সমীকরণে একটি বীজ যদি 2 হয়, অপর বীজটি কত হবে? এটাকে আমরা উৎপাদকে ভেঙে ফেলবো, উৎপাদকে ভাঙলে এখান থেকে অপর বীজটি পাবো। করে দিও তোমরা।
আমি এগোচ্ছি না। এর পরের অঙ্কটাও একই রকম 3 মিলিয়ন, এটা করিনি। এক্স টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমীকরণ একটি 22 অপর 20টি কত? ঠিক আছে, এটি নাম্বার 3 করে নিতে পারবে। 4 নম্বরটা করছি, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। অনন্যক মানে কি? যদি ভগ্নাংশটা a/b হয় তাহলে তার অনন্যক হচ্ছে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ইংলিশে এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে যেই ভগ্নাংশটার সাথে প্রকৃত ভগ্নাংশটাকে গুণ করলে গুণফল 1 হয় তাকে বলা হয় অনন্যক। তো যেরকম আমরা ভগ্নাংশটাকে এখানে তো দুটো সংখ্যা দিয়ে লিখতে পারবো না, তো এই জন্য আমরা ভগ্নাংশটাকে ধরবো এক্স। তাহলে প্রকৃত ভগ্নাংশটা ধরি এক্স, ঠিক আছে? তাহলে এই প্রকৃত ভগ্নাংশটিকে যদি এক্স ধরা হয় তাহলে এর অনন্যক কত হবে? অনন্যক হবে 1/x। তবে গিয়ে আমি এই এক্স এর সাথে 1/x কে গুণ করলে 1 হবে উত্তর। অনন্যকের মানেই তাই, যার সাথে গুণ করা হবে সেটির গুণফল যেন 1 হয়। এবার কি বলছে? যে প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। এবার বলো, প্রকৃত ভগ্নাংশ বড় হয় না তার অনন্যক বড় হয়? প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার হরটা বড়, ঠিক? হর বড় বলতে 2/4 বা 5/7, এগুলো প্রকৃত। তাহলে অনন্যক করলে 2/4 হয়ে যাবে 4/2, 5/7 হয়ে যাবে 7/5। তাহলে এদের অনন্যকের মানটা অপ্রকৃত। অপ্রকৃত মানে এই অপ্রকৃত ভগ্নাংশটা সবসময় প্রকৃতর থেকে বড়। তার মানে এখানে প্রশ্ন অনুযায়ী এরকম লেখা যেতে পারে যে অনন্যকের মানটি আগে এবং তারপর ভগ্নাংশটা। তো এদের অন্তর কি করে বার করবো? এভাবে, প্রকৃত ভগ্নাংশটি পরে, অনন্যকটি আগে। এদের অন্তর হচ্ছে 9/20। সমীকরণ লিখতে বলছে খালি সোজাটা, তাহলে 1 - x² / x সমান 9/20 বা 20 - 20x² = 9x, বা একটু সাজালে 20x কে ওপাশে নিয়ে যাই, 20x² + 9x - 20 = 0। এটি হয়ে গেল আমাদের সম্পর্কটি, ঠিক? তাহলে সমীকরণটা এটা। এবার এটাকে সমাধান করলে তার উত্তর বেরোবে। সমাধান চাইনি, শুধুমাত্র সমীকরণ চেয়েছে। পরের অঙ্কে চলে যাই। x² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 - 7 হলে a ও b এর মান। খুব সহজ, প্রথম চ্যাপ্টারে এরকম অঙ্ক করেছি আমরা, তো এটা করে ফেলবো। আমি সবটা করছি না, জাস্ট একটুখানি চুয়ে যাই। তাহলে f(x) হচ্ছে এটা ax² + bx + 35, ঠিক? এখানে বীজদ্বয় কত? -5 আর -7 বলে দিয়েছে এটা। তাহলে f(-5) নিশ্চয়ই 0 এবং f(-7) ও নিশ্চয়ই 0। -5 যদি 0 হয় তার মানে কি? বা এখানে -5 বসিয়ে দিলে 5² করলে 25a, b × -5 মানে -5b থাক, +35 = 0। আর এখানে যদি আমি -7 বসাই তাহলে -7 এর হোল স্কোয়ার করলে 49a প্লাস, আচ্ছা প্লাস না, -7b + 35 = 0। এখান থেকে তোমরা 7 কমন নিতে পারো, তাহলে 7 নিলে 7 7 × 49 -7 1 × 7 + 7 5 × 35 = 0। সুতরাং 7a - b + 5 এটা হচ্ছে 0। এবার এই দুটো সমীকরণকে অপনয়ন করো বা বজ্রগুণন করো, যেভাবে করে সমাধান যদি বের করো তাহলে a আর b এই দুটোর উত্তর বেরোবে, ঠিক? তো এখানে আমাদের বসে দেখি 1.3 শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা 1.4-এ যাব। থ্যাংক ইউ।